আসসালামু আলাইকুম সবাইকে। আমি তোমাদের মিনহাজ ভাইয়া, বর্তমানে রুয়েটে অধ্যয়নরত। তো এর আগের দিন আমরা মোটামুটি ভাবে আলোক সক্রিয় সমানুতার আগ পর্যন্ত পড়ছি এবং দেখাইছি যে হচ্ছে কোন টপিক গুলো সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট এবং কোন টপিক গুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তো এই ধারাবাহিকতায় আজকের পর থেকে শুরু করা যাক। আচ্ছা, তোমাদের এরপরের যে পার্টটা এর মধ্যে এই আলোক সক্রিয় সমানুতা, আমি যদি স্ক্রিনটা বড় করি তাহলে এখানে আলোক সক্রিয় সমানুতার যে বৈশিষ্ট্যগুলো আছে, দাঁড়াও, হ্যাঁ, এই আলোক সক্রিয় সমানুতার যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো তোমাদের জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট 2 মার্কের জন্য। এবং না, মোটামুটি 2 মার্কের জন্য এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবং এখান থেকে কোয়েশ্চেন দিয়েই থাকে। আচ্ছা, এরপর যদি আমি কথা বলি তো হুম, এগুলো তোমাদের পড়তে হবে 2 মার্কের জন্য, মাস্ট বি। এরপরে হচ্ছে আলোক সক্রিয়তার ব্যাখ্যা, এগুলো অতটা বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, এরপর আসতেছে দুইটা সংজ্ঞা এবং এমসিকিউ এর জন্য সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে আলোক সক্রিয় সমাণুর ধর্ম। এর মধ্যে এই অ্যানান্সিওমারিজম আর রেসিমিক মিশ্রণ, এই দুটো তোমাদের জন্য মাস্ট বি একটা টাইপ বলতে পারো। টাইপ বলবো না, কোয়েশ্চেন আর কি। কেননা অ্যানান্সিওমারিজমের সংজ্ঞা মোটামুটি ভাবে 1 বছর পর পর দিয়েই থাকে। এটা একটা হচ্ছে আশা কোয়েশ্চেন, ঠিকভাবে রেসিমিক মিশ্রণ একই। অ্যানান্সিওমারিজমের মধ্যে সংজ্ঞাটা যেমন যদি আমি পড়ি যে হচ্ছে একই যুগের আলোক শক্তি দুটি সমাণুকে পরস্পর অ্যানান্সিওমার বলে। আহা, আর এ প্রকার আলোক সক্রিয়তাকে অ্যানান্সিওমারিজম বলা হয়। এই দুইটা লাইন তোমাদের জন্য একবারে ইম্পর্টেন্ট। এই দুইটা লাইন লিখলেই তোমরা মোটামুটি ভাবে 1 নম্বর পেয়ে যাচ্ছ, আর কোনো কাহিনী নেই। আর ডেক্সট্রল, এখান থেকে তোমাদের ডিলেকট্রিক এগুলো লাগবে না। আর রেসিমিক মিশ্রণের ক্ষেত্রে সংজ্ঞাটা এখানে গুছানো নাই, তবে তোমরা একটু বুদ্ধি খাটায় লিখতে পারো যে এই ডি সমাণু এবং এল সমাণু এই সমতুল মিশ্রণ আলোক নিষ্ক্রিয় হয়। দুটি এনান্সিওমারের এরূপ সমতুল মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলে। এইখানকার এই এরূপ কথাটা বাদ দিলেই তোমাদের একটা সংজ্ঞা চলে আসবে এবং ওটা লিখলেই মোটামুটি ভাবে তোমরা 1 মার্ক পেয়ে যাবে। অর্থাৎ এভাবে বলতে পারা যাচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিড এর মিশ্রণ আলোক নিষ্ক্রিয় হয়। এই দুটি এনান্সিওমারের সমতুল মিশ্রণকে আমরা রেসিমিক মিশ্রণ বলবো। আমি আবার রিপিট করছি, ডিল্যাকটিক অ্যাসিড ও এল ল্যাকটিক অ্যাসিড এই দুই সমতুল মিশ্রণ আলোক নিষ্ক্রিয় হয়। দুটি এনান্সিওমারের এরূপ সমতল মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলে। এটা দিলেই তোমরা মোটামুটি 1 মার্ক পেয়ে যাবে। আর রেসিমিকীকরণ দিলে হচ্ছে বলবা যে ওইটা পুরো লাইনটা লিখে বলবা যে হচ্ছে এই প্রক্রিয়াটিকে আমরা রেসিমিক মিশ্রণ বলবো। ব্যাস, এটা লিখলেই মোটামুটি ভাবে তোমরা 1 মার্ক পেয়ে যাবে। আর এখান থেকে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে এই আবর্তন, মানে এদের আপেক্ষিক আবর্তন যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে +2.24 আর -2.24, তাপমাত্রাটা লাগবে না। এই দুইটা এমসিকিউ এর জন্য অনেক সময়ই দিয়ে দেয়। তো এইখান থেকে এই দুইটা পড়লেই মোটামুটি ভাবে তোমরা পেয়ে যাবে। আরেকটা আছে হচ্ছে এই যে ডি ল্যাকটিক অ্যাসিড মাংস পেশি থেকে এবং এল ল্যাকটিক অ্যাসিড দধি, টক দধি থেকে পাওয়া যায়, মানে পৃথক করা যায়। এই দুইটা তোমরা দেখে নিও। আচ্ছা, এখানে সমানুতার মোটামুটি ভাবে ছক হিসেবে দেয়া আছে, চাইলে দেখতে পারো, আবার চাইলে অ্যাভয়েড করতে পারো। তবে এটা তোমার একটা জাস্ট হচ্ছে যেমন একটা কবিতার সারমর্ম থাকে, এরকম সারমর্ম। যাই হোক, এরপর মোটামুটি ভাবে ডাইস্টেরিওমারিওসম ততটা বেশি ইম্পর্টেন্ট না। এরপর দুটি কনফিগারেশন, এগুলো না। আচ্ছা, কাইরাল কার্বন তো বুঝো তোমরা আশা করি। এখন এই কাইরাল কার্বনের উপর মানে ভিত্তি করে তোমরা যখন হচ্ছে এই আলোক সক্রিয় সমাণু সংখ্যা বের করবা, একটা যৌগের আলোক সক্রিয় সমাণু সংখ্যা বের করবা, সেটা একটা সূত্র আছে। এই সূত্রটা তোমরা মাথায় রাখিও, তাহলে এমসিকিউ এর ক্ষেত্রে মোটামুটি ভাবে একটা কমন কোয়েশ্চেন এটা এটা দিয়ে দেয়। 2 টু দি পাওয়ার n, এটা মাথায় রাখিও। আর এই nটা হচ্ছে কাইরাল কার্বনের সংখ্যা। কাইরাল কার্বনের সংখ্যা এখানে বসাই দিলেই তোমার একটা
ফর্মুলার মান চলে আসবে, ওই মানটাই হচ্ছে ওই যৌগটির মোট আলোক সক্রিয় সমাণু সংখ্যা। এই কোয়েশ্চেনটা আশা করি তোমাদের ভুল হবে না। আচ্ছা, এরপরে এখানে দুইটা সূত্র হিসাবে দেয়া আছে, যদিও এগুলো লেস ইম্পর্টেন্ট টপিক, তারপরেও তোমরা চাইলে দেখতে পারো এমসিকিউ হিসাবে, যে হচ্ছে সম্ভাব্য আলোক সক্রিয় সমাণু সংখ্যার ফর্মুলা। এটা হচ্ছে যে 2n-1, n হচ্ছে জোড় সংখ্যা, আর মেসো সমাণু সংখ্যার ফর্মুলা হচ্ছে 2n-2/2। এটা মূলত একবারেই লেস ইম্পর্টেন্টেরও লেস ইম্পর্টেন্ট, এটা দেওয়ার সম্ভাবনা খুবই কম। তবে প্রথম দুইটা দেখতে পারো, আর স্পেশালি প্রথমটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আর এখান থেকে যেটা মনে রাখবে সেটা হচ্ছে টার্টারিক অ্যাসিডের মেসো সমাণু সংখ্যা। এই কোয়েশ্চেনটা একটু ইম্পর্টেন্ট, যেহেতু এই মানটা দেয়াই আছে। টার্টারিক অ্যাসিডের মেসো সমাণু সংখ্যা হচ্ছে 2^2 অর্থাৎ 80। এটা মাথায় রেখো যে হচ্ছে টার্টারিক অ্যাসিডের মেসো সমাণু সংখ্যা হচ্ছে 80। আচ্ছা, তো এরপরের যে টপিকটা সেটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। মোটামুটি ভাবে বলতে পারো যে হচ্ছে সিকিউ আসার জন্য গুরুত্বপূর্ণ, শুধু বলবো না, এখান থেকে সিকিউ কোয়েশ্চেন আসবে একটা। অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে একটা সিকিউ অথবা দুইটা সিকিউ কমন পাবাই তোমরা, এটা একদমই 100% লিখে রাখতে পারো। তো যাই হোক, অ্যারোমেটিক যৌগ কাকে বলে প্রথমে এটা তোমাদের পড়তে হবে। অ্যারোমেটিক যৌগ বলতে হচ্ছে বেনজিন, বেনজিন জাতক ও বেনজিনের মতো অসম্পৃক্ততা যুক্ত এবং হাকেল নিয়ম ভিত্তিক 4n+2 সংখ্যক। 4n+2 সংখ্যক সংখ্যার সাথে হয়তো তোমরা পরিচিত, এর আগে পড়ছো। নিয়ম ভিত্তিক 4n+2 সংখ্যক সঞ্চরণশীল ইলেকট্রন সমন্বিত বলয়াকার জৈব যৌগকে অ্যারোমেটিক যৌগ বলে। ভাই বিশ্বাস করো, এই হুবহু সংজ্ঞাটা লিখলে তোমাদের মোটামুটি ভাবে 1 মার্ক দিতে বাধ্য। এবং শুধুমাত্র এটা না, অ্যারোমেটিক যৌগের সংজ্ঞাটা তোমাদের শুধুমাত্র 1 নাম্বারের জন্য লাগবে এমন না, অনেক একটা কোয়েশ্চেন আছে, আমি তোমাকে দেখাই দিচ্ছি এরপর। ওই কোয়েশ্চেনে যদি তুমি এটা লিখতে পারো তাহলে মাস্ট বি তুমি 2 নাম্বার ক্যারি করতে পারবা, কোনো সন্দেহ ছাড়াই। আচ্ছা, এরপর তোমাদের এখানে কয়েকটা যৌগের নাম মুখস্থ করতে হবে, বলতে পারো যে টোটালি মনে রাখতে হবে, কারণ অ্যারোমেটিক যৌগের খেলাই ওগুলো দেয়া। তার মধ্যে শুরুই হচ্ছে এই যে এইটা, বেনজিন। সব থেকে বড় অস্ত্র তোমার হাতে। বেনজিন কিভাবে লেখা যায় ভাঙলে, বেসিক্যালি তোমরা পড়ার সাথে এটাই পড়িও, কিন্তু লেখার সময় অনেক সময় এটা লেখা সময় সাপেক্ষ। অনেক সময় দেখা যাচ্ছে কি সময় তোমার বেশি নাই, তখন এটা তুমি ইউজ করতে পারো। এটা লেখাই শ্রেয়, আমি লিখতাম এভাবেই, তোমরাও লিখতে পারো। আচ্ছা, বেনজিনের পরে আসতেছে হচ্ছে মিথাইল বেনজিন বা টলোইন। মিথাইল বেনজিন কেন সেটা তোমরা নামকরণ থেকে বুঝতে পারছো স্বাভাবিকভাবে, বেনজিনের মাথায় একটা মিথাইল যুক্ত হয়েছে এই জন্য। কিন্তু এটা একটা নাম আছে, সেটা হচ্ছে টলোইন। মোটামুটি ভাবে এরপর তোমরা এটাকে টলোইন হিসেবে বেশি পরিচিত হবে এর সাথে আর কি। এরপরে আসতেছে, আচ্ছা, টলোইনের সাথে যখন একটা মিথাইল অণু যুক্ত হবে আর সেটা হচ্ছে অর্থ পজিশনে, তখন আমরা সেটাকে বলবো অর্থোজাইলিন। অথবা যদি স্বাভাবিকভাবে নামকরণ করো তাহলে হচ্ছে এই যে 1, 2 ডাইমিথাইল, দুইটা আছে ডাইমিথাইল বেনজিন। আর ন্যাপথলিনেরটাও মনে রাখতে হবে তোমাদেরকে, এটা হচ্ছে দুইটা বেনজিন অণু পরস্পর যুক্ত হয়ে একটা আর কি ন্যাপথলিন অণু গঠন করে। এটাও মাথায় রাখতে পারো। আমি তোমাদের এটা মনে রাখার জন্য বললাম যে দুইটা বেনজিন পরস্পর, এটা কিন্তু বাস্তবে না। যাই হোক, এখন অ্যারিন তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট সংখ্যা হইতে পারে, কারণ অ্যারিন থেকে মোটামুটি কোয়েশ্চেন করে না, যদিও তাও করলে করতেই পারে। কেউ তো আর ভাই ব্রাদার না আমাদের যে কোয়েশ্চেন করবে না। যাই হোক, এখান থেকে 1 মার্কের জন্য লিখতে গেলে অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে অ্যারিন বলে, এটা লিখলে তোমাদের 1 মার্ক দিতে বাধ্য থাকবে স্যার। আচ্ছা, আম, এরপরে কি থাকে, বেনজিন সমগোত্র। বেনজিন সমগোত্রকে সময় কখনো দেয় না, তারপরেও তোমরা চাইলে দেখতে পারো, আশা করি উপকারী হবে তোমাদের জন্য। এটা পড়তে পারো। আর এরপর যা থাকবে সেটা হচ্ছে এখানকার ইথাইল বেনজিন দেখতে পারো। এই যে ইথাইল বেনজিন দেখতে পারো বলতে পরবর্তীতে লাগবে আর কি তোমাদের। মিথাইলের জায়গায় ইথাইল বসাইলেই ইথাইল বেনজিন হয়ে গেল, সহজ হিসাব। এরপর যা থাকবে সেটা হচ্ছে অর্থোজাইলিন, যেটা তোমরা আগে দেখলা। এরপরে হচ্ছে মেটাজাইলিন, আর লাস্টে হচ্ছে প্যারাজাইলিন। এখন কথা হচ্ছে অর্থ মেটা প্যারা, এই অর্থ
তথ্যগুলো কই থেকে আসলো। এইগুলো নাম্বারিং এর ক্ষেত্রে যখন দেখবা যে হচ্ছে অর্থ অবস্থান মানে হচ্ছে 1 নম্বরে থাকবে তখন স্বাভাবিকভাবে 1 নম্বরে যখন CH3 থাকবে আর টলুইন একটা মূলকের সাথে 1 নম্বরে যখন CH3 থাকবে তখন সেটাকে আমরা অর্থ বলবো, অর্থ অবস্থান এটা। যখন 2 নম্বরে থাকবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে মেটা জাইলিন। আর যখন 3 নম্বরে থাকবে অর্থাৎ সোজাসুজি থাকবে দুইটা তখন এটাকে আমরা বলবো প্যারাজাইলিন বা 1,4 ডাইমিথাইল বেনজিন যেটা ইচ্ছা, তবে প্যারাজাইলিন বলাটাই বেশি শ্রেয়। আর এখান থেকে এই যে অবস্থানটা এখান থেকে দেখে নিও 1:2, অর্থ বিপরীত অবস্থানে 1:4 থাকলে সেটা হচ্ছে প্যারা অবস্থান, আর তৃতীয় কার্বনে থাকলে হইতেছে 1:3 সেটা হচ্ছে মেটা যৌগ বলা হয়। এখানে যদিও একটা জিনিস আমার বলার সাথে হয়তো মিলেনি, সেটা হচ্ছে আমি এখানে 1 নাম্বার বলছি, এটা হিসাব করছে এই কার্বন থেকে, তো এই কার্বনের সাথে মিলাইলে এটা হচ্ছে 2 নাম্বার কার্বন, এই কার্বনের সাথে মিলাইলে এটা হচ্ছে 3 নাম্বার কার্বন, আর এই কার্বনের সাথে মিলাইলে এটা হচ্ছে 4 নাম্বার কার্বন। তো এই হিসাবে তোমরা একটু বুঝে নিও। আচ্ছা, এরপরে হচ্ছে বেনজিন প্রস্তুতির জন্য একটা ইয়ে আছে, এবং আমি এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট দিব, কারণ বেনজিন একটা মনে করো তোমাদের উদ্দীপক দিল, উদ্দীপক থেকে বেনজিন প্রস্তুত হইলো এবং সেখান থেকে এই বেনজিন সম্পর্কে বেনজিনের প্রস্তুতকারক বা প্রস্তুতি সমূহ দিয়ে দিল কোয়েশ্চেনে, এবং মোটামুটি ভাবে 4টা বা 3টা লিখতে পারলে, 4টা লিখবা তো আমরা যদি 4 মার্ক থাকে, 3টা লিখবা 3 মার্ক থাকলে, এবং সেটা একটা ইম্পর্টেন্ট টপিক। সো এটা আমি এখানে সিকিউর জন্য লিখে দিলাম পাশে, তোমরা দেখে নেবে। এখন যদি তুমি বিক্রিয়াগুলো সম্পর্কে আলোচনা করতে বলো তখন আসতেছে হচ্ছে বেনজিন প্রস্তুতি। প্রথমে সেটা হচ্ছে এই বেনজোইক অ্যাসিডের লবণ এবং সোডা লাইমের মিশ্রণ। তোমাদের একটা প্রথম কথা বলি, এখান থেকে একটা সংজ্ঞা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কাকে বলা হয়। এটা আর পাশাপাশি হচ্ছে এই বিক্রিয়াটা, এটা মোটামুটি ভাবে 2 মার্কের জন্য আসা একটা কোয়েশ্চেন। এইটুকু অংশ শুধুমাত্র এইটুকু অংশ 2 মার্কে আসার জন্য ইম্পর্টেন্ট। এখানে মোটামুটি এই বিক্রিয়া সহ সংজ্ঞাটা লিখলেই তোমরা 2 মার্ক পাওয়া যাবে। আচ্ছা, শুরু করা যাক। আহ যদি এর সংজ্ঞাটা আমরা বলি তাহলে হচ্ছে সোডিয়াম বেনজোয়েট লবণ এবং সোডা লাইমের মিশ্রণকে উত্তপ্ত করলে বেনজিনের বাষ্প উৎপন্ন হয়, এবং ওই বাষ্পকে শীতল করলে তরল বেনজিন পাওয়া যায়। জৈব কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ ও সোডা লাইমের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড অপসারণ এবং হাইড্রোকার্বন উৎপন্ন হওয়ার এরূপ বিক্রিয়াকে আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলবো। মোটামুটি ভাবে এখান থেকে সংজ্ঞাটা তোমরা নিলেই হয়ে যাবে। সেটা হচ্ছে জৈব কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ এবং সোডা লাইমের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড অপসারণ এবং হাইড্রোকার্বন উৎপন্ন হওয়ার বিক্রিয়াকে আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলবো। সহজ হিসাব। এটা তোমরা শুধুমাত্র এই ক্ষেত্রে ব্যবহার করতে পারছো, অ্যারোমেটিকের ক্ষেত্রে আবার অ্যালিফেটিকের ক্ষেত্রে ব্যবহার করতে পারবা যদি তোমাদের হচ্ছে নরমালি ইউজ করতে বলা হয়। যাই হোক, সংজ্ঞাটা মাথায় রেখে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আমি আবারও বলতেছি এটা অনেক বেশি মাত্রায় ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, এরপর হচ্ছে ফেনল ও জিঙ্কের গুঁড়ার মিশ্রণ থেকে বেনজিন, এটাও একটা ইম্পর্টেন্ট টপিক। যদি আমি বলি তাহলে হচ্ছে ফেনল ও জিঙ্ক গুঁড়ার মিশ্রণকে উত্তপ্ত করলে ফেনল বেনজিন ফেনল বিজড়িত হয়ে বেনজিন বাষ্প উৎপন্ন করে, এই কথাটা মাথায় রেখে, বেনজিন বাষ্প। এখানে যে হচ্ছে আমরা যে বিক্রিয়াটা দেখাইতেছি হুবহু সেটা হচ্ছে মানে এখান থেকে যে হচ্ছে বেনজিনটা উৎপন্ন হইতেছে আর কি, এই বিক্রিয়াটা তোমাদের জন্য একটা মাস্ট বি বিক্রিয়া হবে। কারণ পরীক্ষা হলে দেখা যায় অনেক সময় এই বিক্রিয়াটা ভুলে দিতে পারো, কিন্তু আমার ক্ষেত্রে দেখছি যে এই বিক্রিয়াটা কেউ কখনো ভুলে না আর কি। তো এটা মাথায় রেখিও, আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে। ওই বেনজিন বাষ্পকে শীতল করলে তরল বেনজিন পাওয়া যায়। আচ্ছা, এখন স্বাভাবিকভাবে ফেনলের নামকরণ তো তোমরা এর আগে পড়ো নেই। স্বাভাবিকভাবে বেনজিনের মাথায় যদি তোমরা হইতাছে একটা, এই মনে করো একটা বেনজিন, বেনজিনের মাঝখানে শূন্য দিলাম, এখন একটা মাঝখানে যদি OH মূলক দেই তাহলে হইতাছে গিয়া ফেনল। এখন এই ফেনলের সাথে যখন আমরা জিঙ্ক গুঁড়া যুক্ত করব, যুক্ত বলতে মিশ্রণকে উত্তপ্ত করব জিঙ্ক গুঁড়া মিশ্রণকে, তখন এই ও মূলকটা বের হয়ে গিয়ে জিঙ্কের সাথে যুক্ত হবে এবং ZnO উৎপন্ন হবে। আর অক্সিজেন চলে যাওয়ার পর এখানে একটা হাইড্রোজেন অবশিষ্ট থাকতেছে, এই হাইড্রোজেনটা এখানে গিয়ে যথারীতি বেনজিন গঠন করবে। তো স্বাভাবিকভাবে তোমাদের সেই বহু প্রতীক্ষিত বেনজিন উৎপন্ন হয়ে যায়। এই বিক্রিয়াটা আশা করি ভুলবা না কেউ।
আচ্ছা, এরপরে হচ্ছে এসিটিলিন থেকে বেনজিন। এই বিক্রিয়াটার সাথে তোমরা আগেও পরিচিত। আহ, এটা হচ্ছে অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া। তো ওই হিসাবে তোমরা হিসাব করলেই এখানে শুধুমাত্র তাপমাত্রাটা মনে রাখিও, 450°C তাপমাত্রায় লৌহ নলের মধ্য দিয়ে চালনা করলে 3 অণু অ্যাসিডিনের পলিমারকরণের ফলে বেনজিন উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা অনেক সময় এমসিকিউ এর জন্য বলো, সিকিউ এর জন্য বলো দিয়ে দিতে পারে। আর তাছাড়া প্রস্তুতিতে তো লাগতেছেই। এটা স্বাভাবিকভাবে সমস্যা হওয়ার কথা না। হচ্ছে 3টা অ্যাসিটিলিন অণু পরস্পর যুক্ত হয়, এখান থেকে হচ্ছে বেনজিন অণু উৎপন্ন করে। C6H6 হিসেবে লিখতে পারো, তোমরা বেনজিন ডাইরেক্ট লিখতেও পারো। আচ্ছা, গ্রিগনার্ড বিষয়ক এখন আলোচনা করা হয়নি, তবে বিক্রিয়াটা তোমরা জেনে রাখো যে হচ্ছে গ্রিগনার্ড বিকারক। গ্রিগনার্ড বিকারক হচ্ছে এই যে ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। গ্রিগনার্ড বিকারকের সংকেত হচ্ছে ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড এটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক বলি আমরা এটাকে। এটার সংকেত RMgCl। C6H5 হোক আর যেটাই হোক, আমরা আর হিসেবে বিবেচনা করলাম, সেটা হচ্ছে C6H5MgCl। আচ্ছা, ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং পানির আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়ায় বেনজিন উৎপন্ন হয়। And স্বাভাবিকভাবে তোমরা এটা যদি ভেঙে দেখতে চাও তাহলেও চলে আসতেছে যে হচ্ছে C6H5 এর সাথে যদি একটা পানির অণুর বিক্রিয়া করায়, C6H5MgCl এর সাথে পানির অণুর বিক্রিয়া করাইলে C6H6 এই একটা হাইড্রোজেন এখানে চলে আসে H6 গঠন করতেছে। আর NgCl টা বের হয়ে যাইতেছে, MgCl এর ভিতরে একটা OH অণু, এই OH অণুটা ঢুকে যাইতেছে। তো স্বাভাবিকভাবে এটা মনে রাখার পরে C6H5MgCl থেকে যে হচ্ছে এই C6H6 চলে আসছে, সেটা মনে রাখলে MgOHCl এটা তোমরা ভুলবা না আশা করি, কারণ এটা অটোমেটিক চলে আসবে। আচ্ছা, এরপরে যেটা আসতেছে এটা একটা ভুলে যাওয়ার জন্য বলবো আদর্শ। এই জিনিসটা আমিও সবসময় ভুলে যাই, তোমরাও ভুলে যাইতে পারো। তো এটা একটু মনোযোগ দিয়ে পড়িও, আশা করি সমস্যা হবে না। প্রথমেই হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বেনজিন। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সংকেতটা তোমাদের একটু দেখে নিতে হবে, এটা মনে রাখার কোনো টেকনিক নাই, তবে মনে রাখতে পারো সহজে। যে বেনজিন অণুর সাথে N2Cl যোগ করলে সেটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এরপর দুঃখিত, এটা একটু মুছে গেছে। আচ্ছা, এরপর হচ্ছে H3PO2 এর সাথে আর হচ্ছে পানি এবং কিউপ্রাস ক্লোরাইডের উপস্থিতিতে, মানে হচ্ছে Cu প্লাস শুধু, তার মানে হচ্ছে কিউপ্রাস আয়নের উপস্থিতিতে প্রথমে বেনজিন উৎপন্ন হবে এবং এরপর H3PO2 চলে এখানে একটা অক্সিজেন বেড়ে যাচ্ছে, H3PO3 হইতেছে। আর N2Cl যেটা ছিল, N2Cl টা ভেঙে যাবে এবং N2 উৎপন্ন হবে আলাদাভাবে। আর Cl টা এই হাইড্রোজেন অণুর সাথে যুক্ত হইতেছে, এখানকার হাইড্রোজেন অণুর সাথে যুক্ত হয়ে HCl গঠন করতেছে। আর এখানকার অক্সিজেন তো এখানে এসে যুক্ত হয়েছে, আগেই দেখতেছো যে হচ্ছে H3PO3 উৎপন্ন করছে এখানে। তো এখানে তোমরা স্বাভাবিকভাবে যদি হচ্ছে একটু ভাবনা চিন্তা করে মনে রাখো, তাহলে আশা করি এখানে তোমাদের জন্য বুঝতে সহজ সহজ হবে। এরপরে হচ্ছে টলোইন প্রস্তুতি মোটামুটি ভাবে আসার মতো একটা কোয়েশ্চেন এবং এসেও থাকে। এই কোয়েশ্চেনটা এই এই পার্টটুক বলো বা হচ্ছে এই পার্টটুক বলো, এটা হচ্ছে উদ্দীপকের জন্য একটা আদর্শ পার্ট বলবো, এখান থেকে উদ্দীপকের পার্টটুক দিয়ে থাকে। যাই হোক, এটাকে আমরা মূলত এই টলোইন প্রস্তুতি, এই বিক্রিয়াটাকে যেহেতু এখানে হচ্ছে সংজ্ঞাটা পড়লে বুঝবা যে হচ্ছে শুষ্ক ইথারে দ্রবীভূত শুষ্ক ইথার সোডিয়াম ধাতু এবং ক্লোরোবেনজিন ও মিথাইল ক্লোরাইডের মিশ্রণকে উত্তপ্ত করলে টলিন উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে আমরা বলবো হচ্ছে উৎস্ফীটিক বিক্রিয়া। মূলত তোমরা টলিন প্রস্তুতির এই বিক্রিয়াটাকে উৎস্ফীটিক বিক্রিয়া সবসময় বলতে পারবা। আর টলিন প্রস্তুতি হলে এটা উৎস্ফীটিক বিক্রিয়া স্বাভাবিক হবে এইরকম ক্ষেত্রে, যেটা হচ্ছে মানে শুষ্ক ইথার আছে আর সোডিয়াম আছে, শুষ্ক ইথার আর সোডিয়াম থাকলে এটা অবশ্যই উৎস্ফীটিক বিক্রিয়া হবে। আর যদি হচ্ছে এখানে বেনজিনের পরিবর্তে এই ক্লোরিনটা বাদ দিলাম না, এখানে বেনজিনের পরিবর্তে যদি হচ্ছে অ্যারাইল অ্যালকোহল থাকে, অ্যারাইল অ্যালকোহল না, অ্যারাইল হ্যালাইড অথবা অ্যারাইল বা অ্যালকাইল হ্যালাইড থাকে আর কি, ARX থাকে, সেক্ষেত্রেও এটা হচ্ছে উৎস্ফীটিক বিক্রিয়া, তবে তখন কিন্তু টলিন উৎপন্ন হবে না। আশা করি বিক্রিয়াটা মাথায় থাকবে। তারপর আমি বলে দিচ্ছি
বেনজিনের সাথে ক্লোরিন যোগ করলে ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিনের সাথে 2 অণু সোডিয়াম আয়ন, সোডিয়াম, আর হচ্ছে মিথাইল ক্লোরাইড CH3Cl। মিথাইলের সাথে ক্লোরিন যোগ আছে মানে হচ্ছে মিথাইল ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড। এটা যোগ করলে এই CH3 অণুটা এখানে গিয়ে যুক্ত হচ্ছে বেনজিনের সাথে গিয়ে যুক্ত হয়ে আর টলিন উৎপন্ন করতেছে, আর ক্লোরিনটা বের হয়ে গিয়ে সোডিয়ামের সাথে যুক্ত হইতেছে, তাহলে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হইতেছে। আশা করি বুঝছো। একইভাবে এই ক্ষেত্রেও সেম। আর এরপর হচ্ছে বেনজিন থেকে টলুইন, এটা একটা সহজ বিক্রিয়া, এটাকে আমরা ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বলি। সংজ্ঞা হিসেবে কখনো দেয় নাই, দিবেও না আশা করি। জাস্ট বিক্রিয়াটা মনে রাখবে যে হচ্ছে Al3 এর উপস্থিতিতে, শুষ্ক Al3 এর উপস্থিতিতে বেনজিন ও মিথাইল ক্লোরাইডের বিক্রিয়ায় টলুইন উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বলে। আচ্ছা, এটাকে যদি এখন তুমি বিক্রিয়া হিসেবে দেখতেছো তাহলে হচ্ছে বেনজিনের সাথে CH3Cl এর বিক্রিয়ায় শুষ্ক AlCl3 কাজ করে। এই শুষ্ক AlCl3 এর ব্যবহারটা একটু পরে বলতেছি, শুষ্ক কেন ব্যবহার করা হয়। এই CH3 এখানে গিয়ে যুক্ত হবে, আর একটা হাইড্রোজেন বের হয়ে আসে, হাইড্রোজেনটা এখানে গিয়ে যুক্ত হয়, সেই হাইড্রোজেন যুক্ত হয়ে HCl উৎপন্ন করে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপর অ্যারোমেটিকরণ হ্যান ত্যান এইগুলো মোটামুটি ভাবে লাগে না। আচ্ছা, এন হেক্সেন থেকে বেনজিন, এইটা তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপরেও দেখতে পারো চাইলে। বিশেষ করে এই বিক্রিয়াটা দেখলে তো এগুলো অবশ্যই দেখবা, এটা আমারও মনে থাকে না, তোমাদেরও ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, সো দেখে নিও। এটা হচ্ছে এন হেক্সেন বা হেক্সেন বলতে পারো, হেন হেক্সেন বললাম যেহেতু এটা একদম সোজা হিসেবে বিবেচনা করতে পারো আর কি, শিকলের মতো এটা বাঁকায় রাখছেন। যাই হোক, হেক্সেনের কে যদি হচ্ছে পিটি আর এটি গুঁড়া মিশ্রিত ভ্যানাডিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করা হয়, তাহলে এদের যে হচ্ছে মাঝখানের যে হচ্ছে বন্ধনটা আছে, মানে হচ্ছে যে CH3 আর এই CH3 ভেঙে গিয়ে এরা হচ্ছে একটা বন্ধন গঠন করে, এবং তখন এরা হচ্ছে চাকরি যৌগ গঠন করে, তখন এটাকে আমরা বলবো সাইক্লোহেক্সেন। তোমাদের একটা কোয়েশ্চেন মানে আগের দিন পড়াইছিলাম, সেটা হচ্ছে সাইক্লোহেক্সেনে অ্যালকেনের থেকে সাইক্লো যৌগে আর কি অ্যালকেন অপেক্ষা দুটা হাইড্রোজেন কম থাকে। এখানেও দেখতে পাচ্ছ দুইটা হাইড্রোজেন কিন্তু বের হয়ে গেল, দুইটা হাইড্রোজেন বের হয়ে যায় সাইক্লো যৌগ গঠন করতেছে, এটা মাথায় রেখো। যাই হোক, এরপর আবার এই যৌগ থেকে যদি হচ্ছে পিটিআর Al2O3 এর সাথে বিক্রিয়া করে এবং হাইড্রোজেন অপসারিত হয়ে, তখন এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন, আর এখানে একটা বন্ধন বেড়ে যায় এবং বেনজিন উৎপন্ন হয়। আমাদের বহু প্রতীক্ষিত যৌগ বেনজিন উৎপন্ন হবে এবং সাথে 3 অণু হাইড্রোজেন উৎপন্ন হবে। আচ্ছা, আশা করি এটা বুঝছো। ওকে, এরপর হচ্ছে এন হেপ্টেন থেকে টলুইন এবং এন অক্টেন থেকে জাইলিন পাওয়া যায়। এই বিক্রিয়াটা আর এই বিক্রিয়াটা সেম, শুধুমাত্র এখানে 6 অণু কার্বন ছিল, এখানে 7 অণু কার্বন। স্বাভাবিকভাবে তোমরা ওই সেন্স হিসাব করো, এর পরের বিক্রিয়ায় একই উৎপাদক দিলে মানে হচ্ছে একই পরিমাণ যে জাতকগুলা লাগছে আর কি, সেই জাতকগুলা ইউজ করলে সবই একই থাকবে, শুধুমাত্র উপরে একটা CH3 থাকবে এক্সট্রা। এই CH3 থাকলেই তার সাথে আবার যদি একই রকম জাতকের বিক্রিয়া হয়, তাহলে এখান থেকে একটা CH3 উপরে উৎপন্ন হইতেছে এক্সট্রা, সেটাকে আমরা টলুইন হিসেবে চিনি, এবং একইভাবে 3H2O উৎপন্ন হবে, ফ্রি আর কি, ফ্রি প্রোডাক্ট। এটা একবারই লেস ইম্পর্টেন্ট, দেওয়ার সম্ভাবনা একবারই নাই, সো তোমরা অ্যাভয়েড করতে পারো। অবশ্য হ্যাঁ, একবারে অ্যাভয়েড করিও না, কারণ উদ্দীপক হিসেবে দিতে পারে, কোয়েশ্চেন হিসেবে দিবে না যদিও, কিন্তু উদ্দীপক হিসেবে দিতেই পারে। উদ্দীপক হিসেবে তোমাদের এইটা মনে করো দেয়া থাকলো, এইগুলোও দেয়া থাকলো, সব দেয়া থাকলো, আর এখানে দেয়া এই দুইটা ফাঁকা দেয়া থাকলো, এ বি দেয়া থাকলো, তখন তোমাদের এটা বুঝে নিতে হবে যে এটা অর্থোজাইলিন আর এটা হচ্ছে প্যারাজাইলিন, তখন এই দুটো বুঝে নিতে হবে। তো একটু দেখে নিও। আচ্ছা, এই বিক্রিয়াটা চলে, বলা চলে ইম্পর্টেন্ট, কারণ হইতেছে এই বিক্রিয়াটাতে সরাসরি তুমি টলিন থেকে বেনজিন পাচ্ছ, আবার জাইলিন থেকেও বেনজিন পাইতেছো।
তো এই বিক্রিয়া তোমাদের জন্য বেনজিন বা ওই তোমাদের হচ্ছে বেনজিন প্রস্তুতিতে ব্যবহার করতে পারো। আচ্ছা, এটাকে মনে হয় হাইড্রো ডিঅ্যালকাইলেশন বিক্রিয়া বলা হয়। ডিঅ্যালকাইলেশন বিক্রিয়া বলা হয় কারণ হচ্ছে এখানে কার্বন সংখ্যা কমতেছে আর কি। যেমন এখানে টলোইন থেকে 60টা কার্বন ছিল, বেনজিনে পরিণত হয়েছে, একটা কার্বন কমছে। এই জন্য এখানে যেমন জাইলিন থেকে বেনজিন উৎপন্ন হয়েছে আর ইথেন হয়েছে, বেনজিনে কার্বন সংখ্যা কমছে, এই জন্য এটাকে ডিঅ্যালকাইলেশন, হাইড্রো ডিঅ্যালকাইলেশন বিক্রিয়া বলা হয়। আচ্ছা, বিক্রিয়াটা আশা করি সহজ আছে, তোমরা দেখেই বুঝতে পারবা। এখানে যদি আমি বলি যে হচ্ছে হাইড্রোজেন অপসারিত হবে আর হচ্ছে একটা হাইড্রোজেন এখানে এসে যুক্ত হয় আর ওই CH3 বের হয়ে যায়, একটা হাইড্রোজেন সাথে যুক্ত হয়ে CH4 অণু গঠন করে। একইভাবে এখানেও সেম, এখানে শুধুমাত্র C2H5 বের হয় আর ওখানকার হাইড্রোজেনের সাথে যুক্ত হয় C2H6 গঠন করে। আচ্ছা, এরপর হচ্ছে বেনজিনের অরবিটাল গঠন, বেনজিনের আণবিক অরবিটাল গঠন। এই কোশ্চেনটা আগের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল, তবে এখন বেশি এটা ইম্পর্টেন্ট না। এখান থেকে তোমরা এই বেনজিনের রেজোনেন্স যে একটা ধর্ম আছে এইটা পড়ে নিও, যে হচ্ছে বেনজিন অণুতে সিগমা বন্ধন দ্বারা গঠিত মূল কাঠামো ঠিক রেখে সঞ্চরণশীল পাই ইলেকট্রন সর্বদা স্থান পরিবর্তন করে, একে আমরা পাই ইলেকট্রনের অনুরণন বা রেজোন্যান্স বলি। এটা যদি তোমরা বুঝে না থাকো তাহলে হচ্ছে একটা বেনজিন অণু প্রথমে আঁকো, এভাবে হবে না যদিও। আচ্ছা, তোমরা যদি সবাই বুঝে চেষ্টা করো তাহলে হইতেছে, দাঁড়াও আমি একটা ছবি থেকেই দেখাই তাহলে হয়তো সুবিধা হবে। এই যে এইটা মনে করো একটা বেনজিন অণু, এই বেনজিন অণুটাতে যদি আমি মনে করো এই কার্বন হাইড্রোজেনের পরিমাণটা এখানে একটা বন্ড দেই, এইখানে একটা বন্ড দেই আর এখানে একটা বন্ড দেই, আর এইগুলো হচ্ছে ওই সিঙ্গেল বন্ড ধরো, এইগুলো সিঙ্গেল বন্ড, যেগুলো ডাবল বন্ড ছিল আগে সেগুলো সিঙ্গেল বন্ড ধরি, তাহলে কি কোনো পরিবর্তন হইতেছে? হচ্ছে না। আবার একইভাবে যদি আমি এটা এক ধাপ ঘুরাই নিই তখন মনে করো এখানে দিলাম, এখানে দিলাম, আবার এখানে দিলাম, এইগুলো তখন সিঙ্গেল বন্ড করলাম, কোনো পরিবর্তন হচ্ছে না। ওই একইভাবে তুমি ঘুরাইতে 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 সবগুলোই ঘুরাইতে পারবে এবং এক পর্যায়ে মনে করো এইখান থেকে শুরু হয়ে এই বরাবর আস্তে 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 আবার একইভাবে আসবে এখানে। যদিও আমি তোমাকে এক্সাক্ট ব্যাখ্যা দিলাম না, আমি তোমাদের বোঝার সুবিধার্থে বললাম যে হচ্ছে কাহিনীটা কিছুটা এমন না আর কি। তো এটাকে আমরা অনুরণন বা রেজোন্যান্স বলবো। এই অনুরণন বা রেজোন্যান্স সম্পর্কে এরপরে তোমরা বিস্তারিত ভাবে যখন বুঝবা বা জানতে পারবা তখন তোমরা আর কি কোশ্চেনটা বুঝতে পারবা। এখন আপাতত এইটুক জেনে রাখো যে হচ্ছে এই বন্ডের যে হচ্ছে ঘূর্ণনটা হচ্ছে এটাকে আমরা রেজোন্যান্স বা হচ্ছে ইলেকট্রনের অনুরণন বলতেছি। যাই হোক, আচ্ছা, এরপর কি আসে? আচ্ছা, এই টপিক গুলা এখানে যে হচ্ছে এই বন্ধন দূরত্ব এগুলো বলছিলাম যে এমসিকিউ এর জন্য দেখতে পারো, এইগুলো দেখিও। আর হচ্ছে এখানে এই ব্রোমিন দ্রবণ পরীক্ষা আর বেয়ার পরীক্ষা এগুলো তোমার 9-10 এ পড়ছো। অ্যালকিনের বেয়ার দ্রবণ পরীক্ষা মানে ব্রোমিনের পরীক্ষা আর হচ্ছে সরি ব্রোমিন দ্রবণ পরীক্ষা আর বেয়ার পরীক্ষা মানে হচ্ছে KNO4 KOH এর যে বিক্রিয়াগুলো ছিল এগুলো একদম হুবহু এক, শুধুমাত্র অ্যালকিনের জায়গায় বেনজিন দিয়ে দেখাইছে আর কি। তো এগুলো তোমরা দেখে নিও, এইগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট এমন না, মোটামুটি ভাবে আসার মতো। আমি এটাতে হচ্ছে 5 স্টারের ভিতরে হচ্ছে 2 স্টার দিব। 5 স্টারের ভিতরে 2 স্টার দিছি, আবার বললাম 5 স্টারের ভিতরে 2 স্টার দিছি, খুব বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের বিক্রিয়া। আচ্ছা, তোমাদের জন্য যদি এইটা টপিক বলি, যেমন হচ্ছে এই যে এখানে তোমাদের অনুরণনটা ভালো করে বুঝাই দিছে যে হচ্ছে এই একটা হাইড্রোজেন এখানে যাচ্ছে, একটা হাইড্রোজেন ওখানে, একটা বন্ড ওখানে যাচ্ছে, একটা বন্ড ওখানে যাচ্ছে, এইভাবে যে রেজোন্যান্স হইতাছে। এখানে তোমরা একটু যদি বইটা দেখো তাহলে এই পার্টটুকু বুঝতে পারবে আর কি, রেজোন্যান্স নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকবে না। আচ্ছা, এরপরে হচ্ছে এই বেনজিন সংযোজন। তো স্বাভাবিকভাবে বেনজিন প্রথমে লিখলা, বেনজিনের সাথে 3টা হাইড্রোজেন অণু যুক্ত হলে নিকেল প্রভাবকের উপস্থিতিতে এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
অ্যালকিন থেকে যে অ্যালকেন তৈরি হয় সেই হুবহু সেম বিক্রিয়াটাই এখানে উৎপন্ন হইতেছে, শুধুমাত্র ডাবল বন্ড গুলো ভেঙে যাচ্ছে আর সাইক্লোহেক্সেন তৈরি হইতেছে এখানে। জাস্ট ডাবল বন্ড গুলো ভেঙে যাবে আর একটা করে হাইড্রোজেন যুক্ত হবে, স্বাভাবিক সেন্স। এখানে প্রত্যেকটা ডাবল বন্ড সিঙ্গেল বন্ড হয়ে যাবে আর একটা করে হাইড্রোজেন যুক্ত হবে, অর্থাৎ প্রত্যেকটাতে সিএইচ করে আসে না, সিএইচ টু করে হবে। তখন হচ্ছে এখানে আগে ছিল সি6এইচ6, তারপরে ইয়েটা হবে হচ্ছে সি6এইচ12, হাইড্রোজেন সংখ্যা বেড়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে হ্যালোজেন সংযোজন। হ্যালোজেন সংযোজনও একই। এখানে হচ্ছে সূর্যের লোকের উপস্থিতিতে অর্থাৎ ইউভি এর উপস্থিতিতে হবে শুধুমাত্র। ইউভি এর উপস্থিতি বাদে আর এখানে নতুন কিছু নাই। এই সিএলটা এখানে জাস্ট সিএইচ এর সাথে গিয়ে যুক্ত হচ্ছে, বন্ড গুলো ভেঙে যাচ্ছে, সব সিঙ্গেল বন্ড হচ্ছে আর এখানে সিএইচসিএল উৎপন্ন হইতেছে। আগে হাইড্রোজেন উৎপন্ন হয়েছে, আবার ক্লোরিন যোগ হইতেছে, একই বিষয়। আচ্ছা, তোমাদের আপাত দৃষ্টিতে ওজোন সংযোজন বিক্রিয়াটা দেখে এই জায়গাটা দেখে অনেকেই ভয় পাওয়া যাও যে হচ্ছে এটা কি না কি, কিন্তু ভাই এটা কিচ্ছু না। এটা আমি যদি সহজভাবে বলি তোমাদেরকে তাহলে হইতেছে এখানকার ডাবল বন্ড গুলো ভেঙে যায় ওজোন সংযোজনের ক্ষেত্রে। আহ তোমাদের এখানে প্রথম কাজ হচ্ছে সিএইচ 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 সবগুলো লিখবা তোমরা। প্রথমে হচ্ছে সিরিজ গুলো সব লিখলা, দেন প্রথমে সিরিজ এর বন্ডগুলো লিখলা স্বাভাবিকভাবে আর কি। এরপর এর মাঝখানে একটা করে জিরো দিবা, জিরো বলতে অক্সিজেন দিলা, আবার সিএইচ সিএইচ, এই সিএইচ সিএইচ, আবার একটা করে শূন্য, আবার জিরো, আবার এখানে ওই সিএইচ সিএইচ যেমন করে আর কি দিয়ে আসছো, এখানেও একটা ও আসবে, আবার এখানে হচ্ছে সিএইচ সিএইচ, দুইটা সিএইচ আর কি, দেখা যাচ্ছে না? ওখানে আর কি সিএইচ সিএইচ হবে দুইটা, এখানেও সিএইচ বন্ড সিএইচ হবে। আর এখানে যদি আমি হিসাব করি, এখানে একটা অক্সিজেন দিবা, এখানে একটা অক্সিজেন দিবা, হইলো না? এখন এটা মিলাই দাও। সিএইচ এর উপরটা আমি হচ্ছে কি দিলাম, এটা হচ্ছে আলাদা আর কি ইয়া দিলাম, কি বলি, মাথা দিলাম, কি ছাদ দিলাম। এরপর তোমাদের কাজ কি? আচ্ছা দাঁড়াও, আমি মনে হয় একটু ভুল জায়গায় দিলাম, সেটা হচ্ছে, হ্যাঁ ভুল জায়গায় দিছি, আমি একটু মিস্টেক করে ফেলেছি। সেটা যদি আমি এখন একটু মুছাই ফেলি তাহলে হচ্ছে এই অক্সিজেনটা এই বরাবর হবে। এই যে জায়গাগুলোতে অক্সিজেন আছে আর কি ভিতরে, তাদের মাথায়, মনে করো একটা অক্সিজেন হচ্ছে ঘরের বউ, ঘরের বউয়ের মাথায় হচ্ছে ঘুমটা দেওয়ার মতো আর কি। এই অক্সিজেন এই ঘুমটা দিল, বউয়ের মাথায় ঘুমটা দিল, নতুন বউ তো, এই মনে করো দিল ঘুমটা। হুবহু একইভাবে এখানে যে মনে করো অক্সিজেন আছে, ওই একইভাবে হচ্ছে সিএইচ এর মাথা দুইটায় দিব আর কি ডাবল বন্ড, এখানে ও থাকবে দুইটা দুই পাশে। দেন এই সিএইচ আর সিএইচ এর মাঝখান থেকে এখানে একটা ও আসতেছে না, ওই বন্ধনটা ভেঙে যাচ্ছে আর এখানে আসতেছে এই 1 2 3, এইভাবে তোমরা জাস্ট ভেঙে দিবা আর কি, এইভাবে ভাঙলে চলে আসবে। অর্থাৎ এখানকার যে হচ্ছে এই সিএইচ আর এইটা লিখবা তোমরা, আর এটাও লিখলা ঠিক আছে, কিন্তু এখানকার যে হচ্ছে দ্বিবন্ধনটা আছে, এই দ্বিবন্ধনের জায়গায় একটা অক্সিজেন অণু আসবে আর কি, মাঝখানে দিব অক্সিজেন অণু। আর এই অক্সিজেন যেহেতু হচ্ছে ঘরের বউ বললাম, তার মাথার উপর এই একটা অক্সিজেন আর এই বরাবর একটা অক্সিজেন দিলা, দিলে এই বরাবর একটা দিলা, তারপরে হচ্ছে আবার একইভাবে যদি বিবেচনা করি, এখানেও এই, এখানে আসতেছে মাঝখানে অক্সিজেন, এই বরাবর হচ্ছে ও, ঘরের বউয়ের মাথায় অক্সিজেন, এখানে আসতেছে ও, দিয়ে ভেঙে দিলা, ব্যাস। তারপরে এই বরাবর কাট, একইভাবে যদি বিবেচনা করো, এখানেও আসতেছে এই যে ও, 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 ভাঙলা, এই বরাবর আসে এই কাট, একইভাবে এখানেও হিসাব করে আসে, এখানে ওইভাবে কাট হবে।
দেন এরকম একটা অণু চলে আসবে তোমাদের, আর তারপরে হচ্ছে H2O আর জিঙ্কের উপস্থিতিতে হচ্ছে গ্লাই অক্সাল উৎপন্ন হবে। এই যেহেতু মনে করো যদি আমি ভাঙি আর কি, তুমি এই বিক্রিয়ার ভিতরটুকে যদি দেখো তাহলে হচ্ছে একটা CHO একটা CH অণু দেখতেছো। এই যে CHO এই দুটা একসাথে আর কি যুক্ত হচ্ছে এবং তিনটা গঠন করতেছে এরকম। এই জন্য হচ্ছে গ্লাই অক্সাল এটাকে বলা হয় 3CHO CH বন্ড CHO। আর অক্সিজেন একটা থাকে এই ভিতরে, যে অক্সিজেন থাকে ওটা জিঙ্কের সাথে বিক্রিয়া করে তিনটা জিঙ্ক অক্সাইড উৎপন্ন করে। আশা করি বুঝতে পারছো এই টপিকটা। আচ্ছা হোক, তারপরে হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন ওজোনোলাইসিস হ্যান ত্যান এগুলো বেশি একটা ইম্পর্টেন্ট না। বেঞ্জিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন এটা একটা ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে হচ্ছে বেঞ্জিনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় শুষ্ক AlCl3 এর অবস্থিতিতে ক্লোরোবেঞ্জিন উৎপন্ন হইতেছে আর হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হইতেছে, স্বাভাবিক। কৌশলটা, আচ্ছা কৌশলটা এখানে তোমরা সহজভাবে লিখবে। এখানে যেভাবে দেখাইছে এভাবে লেখার চেষ্টা করিও না, তোমরা হচ্ছে এটা 3 ধাপে লিখবা। এখন ধাপগুলো বা হচ্ছে এগুলো আমি তোমাদেরকে পরবর্তীতে নোট কাগজে আর কি PDF দিয়ে দিব, তোমাদের হচ্ছে টেলিগ্রাম গ্রুপে তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। ওখানে তোমরা কৌশলগুলো আর কি যতগুলো বেঞ্জিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনের কৌশল আছে সবগুলোই মোটামুটি ভাবে আছে এবং তোমরা ওখানে আর কি দেখতে পারবা। তো এই জন্য এই টপিকটা আমি এখানে বেশি টাইম আলোচনা করতেছি না আর কি, শুধু বিক্রিয়াগুলো বলতেছি যে হচ্ছে বেনজিনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় ক্লোরোবেনজিন আর HCl উৎপন্ন হইতেছে, এখানে মাঝখানে সিগমা কমপ্লেক্স উৎপন্ন হয়েছে। এইগুলো তোমরা ওই শীটের মধ্যে সহজ করে দেয়া আছে, ওই শীটটা দেখলেই তোমাদের আর কি হয়ে যাবে। আচ্ছা এরপরে হচ্ছে নাইট্রেশন। বেনজিনের সাথে HONO2 অর্থাৎ HNO3 এর বিক্রিয়ায় গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 60°C তাপমাত্রায় নাইট্রোবেনজিন উৎপন্ন হয়। ওটার কৌশল সেখানেও সিগমা কমপ্লেক্স গঠিত হয় এবং ওই কৌশলগুলো তোমরা পরবর্তীতে দেখবা। এরপরে হচ্ছে সালফোনেশন আছে। সালফোনেশনের ক্ষেত্রেও সেম বেনজিনের সাথে H2SO3 এর SO4 এর বিক্রিয়ায় SO3 এর উপস্থিতিতে 100°C এর উপর তাপ দিলে আর কি SO3 বেনজিনের একটা জায়গায় SO3H যুক্ত হয়, সেটাকে আমরা বেনজিন সালফোনিক অ্যাসিড বলি আর কি, এবং সাথে পানি। এটারও হচ্ছে ভূমিকা এখানে আছে, ভূমিকাটা অত বেশি লাগে না তোমাদের। আচ্ছা এইগুলা বিষয়ে দেখানো হবে তোমাদেরকে। এরপরে হচ্ছে ফিডেল ক্রাফট বিক্রিয়া। ফিডেল ক্রাফট বিক্রিয়ার মধ্যে অ্যালকাইলেশন আর অ্যাসাইলেশন, অ্যালকাইলেশনটা এর আগে একবার বলা হয়েছে তোমাদেরকে যে হচ্ছে বেনজিনের সাথে যখন এই যে C3Cl মিথাইল ক্লোরাইড যুক্ত হয়েছে অনন্ত AlCl3, এই Cl এখানে এসে যুক্ত হচ্ছে CH3 এখানে এসে যুক্ত হচ্ছে মিথাইল বেনজিন মিথাইল ক্লোরাইডের, তখন হচ্ছে এটা উৎপন্ন হইতেছে মিথাইল বেনজিন বা হচ্ছে টলুইন, আর সাথে হইতেছে HCl ফ্রি। আর যখন হচ্ছে C3COCl নেওয়া হয় অ্যাসিটাইল ক্লোরাইড আর কি, তখন হচ্ছে বেনজিনের সাথে CH3CO যুক্ত হইতেছে আর Cl টা থাকতেছে ওটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে HCl গঠন করতেছে। এইটা তখন আমরা এটাকে এসিটোফেনন বলি বা হচ্ছে মিথাইল ফিনাইল কিটোন বলবো। এখানে অ্যালকাইলেশন আর অ্যাসাইলেশন বিক্রিয়ার কৌশল দেয়া আছে। এইগুলো বিষয়ে তোমাদেরকে আমি একটা শীটের মধ্যে দিব, আবার বলছি। তবে হ্যাঁ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বলতে 5 স্টার টপিক, কারণ হচ্ছে এখান থেকে মাস্ট বি একটা 3 নম্বরের কোয়েশ্চেন আসবে আসবে আসবে, লিখে রাখো, বলতেছি যে আসবে একটা 3 নম্বরের কোয়েশ্চেন। এটা একদমই 5 স্টার টপিক। আচ্ছা এরপর হচ্ছে ফিডেল ক্রাফট বিক্রিয়ায় ও হ্যালোজেনেশন বিক্রিয়ায় অনাদ্র AlCl3 ব্যবহার করা হয় কেন? কেন ব্যবহার করা হয় এই কোয়েশ্চেনটা 2 নম্বরের জন্য না হলেও 3 নম্বরের জন্য অনেক বেশি মাত্রা ইম্পর্টেন্ট এবং দিবেই এটা।
কেন ব্যবহার করা হয় এখানে অনেক কিছু লিখছে, আমি এত কিছু জানি না, আমি সহজ ভাষায় বলি যে যদি হচ্ছে এই বিক্রিয়ার ক্ষেত্রে AlCl3 অনার্দ্র অবস্থায় ব্যবহার করা মানে হচ্ছে আর্দ্র অবস্থায় ব্যবহার করা হয় তখন এই বিক্রিয়াটাই সংঘটিত হবে না। অর্থাৎ যদি এখানে আর্দ্র অবস্থায় ব্যবহৃত হয় তখন এই যে এইটুকু অংশ লিখবা যে হচ্ছে AlCl3 এর পানি যে ব্যবহৃত হয় না এই বিক্রিয়ায়, ওই পানির সাথে বিক্রিয়া করে সেটা হচ্ছে AlOH3 উৎপন্ন করবে এবং বিক্রিয়াটি সংঘটিত হবে না। এই জন্য এখানে অনার্দ্র ব্যবহার করা হয়, আর্দ্র ব্যবহার করা হয় না। জাস্ট এইটুক কথা লিখবা আর এখানে জাস্ট বিক্রিয়াটা দিবা প্রথমে। তোমরা জাস্ট কিভাবে করবা ওটা তোমাদের হচ্ছে আমি যে শীটটা দেবো সেখানে থাকবে, পিডিএফটা দিব তোমাদের আর কি সেখানে থাকবে। আর এখানে আমি তোমাদের জাস্ট বলে দিই সেটা হচ্ছে প্রথমে লিখবা যে হচ্ছে ব্যবহার করা হয় মানে হচ্ছে যদি আমরা আর্দ্র ব্যবহার করি AlCl3 সেক্ষেত্রে এই AlCl3 আর পানির সাথে বিক্রিয়া করে AlOH3 উৎপন্ন করছে, এই বিক্রিয়াটা লিখবা। দেন হচ্ছে এজন্য তারপর লিখবা যে হচ্ছে এজন্য অনার্দ্র AlCl3 অথবা শুষ্ক AlCl3 ব্যবহার করা হয় এবং তারপর জাস্ট হচ্ছে অ্যালকাইলেশন বা অ্যাসাইলেশনের একটা বিক্রিয়া দেখাই দিবা। এই অ্যাসাইলেশন বা অ্যালকাইলেশনের এই বিক্রিয়াটা দেখাই দিও তাহলেই তোমরা ফুল মার্ক পেয়ে যাবে। বুঝলা? আচ্ছা, এরপরের যে টপিকটা সেটা হচ্ছে অ্যারোমেটিসিটি। এখন আমি যদি অ্যারোমেটিসিটি নিয়ে কথা বলি তাহলে হচ্ছে চলে আসবে হাকেল নিয়ম। হাকেল নিয়ম কি? হাকেল নিয়ম হইতেছে বইয়ের মধ্যে এক্স্যাক্টলি সংজ্ঞাটা দেয়া নাই, তবে তোমরা যদি সংজ্ঞা হিসেবে পড়তে চাও তাহলে পড়তে পারো যে হচ্ছে হাকেল প্রদত্ত হাকেল প্রদত্ত 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রনের যে সূত্রটা ছিল সেটাকে তোমরা হাকেল সংখ্যা বা হাকেল নিয়ম বলতে পারো আর কি, যদি ওই সংখ্যা দেয় না। আচ্ছা, হাকেল নিয়ম বা হচ্ছে এখান থেকে যেটুকু দেয়া আছে যে হচ্ছে হাকেল প্রস্তাবিত অ্যারোমেটিসিটি প্রকাশের প্রয়োজনীয় শর্তগুলোকে হাকেল নিয়ম বলে, এটাও দেখতে পারো আর কি। এখন এখানে তোমাদের হাকেল নিয়মটা হচ্ছে 4n+2 সংখ্যক, 4n+2 আর কি, 4n+2। এখন হাকেল সংখ্যা n এর মান 0 1 2 3 ইত্যাদি ইত্যাদি হইতে পারে, সেই হিসাবে এই 4n+2 সংখ্যার একটা মান আসে চলে। আচ্ছা, এখন আলোচনা করা যাক সে বিষয়ে। আচ্ছা, যখন আমরা n=0 ধরবো স্বাভাবিকভাবে n=0 ধরলে 4 × 0 = 0 প্লাস 2 অর্থাৎ n এর মান হচ্ছে 2, সর্বনিম্ন মান n এর। যখন এটা n=2 আসবে তখন সেটা হচ্ছে সাইক্লোপ্রোপানাইল ক্যাটায়নকে নির্দেশ করবে এবং এই যৌগটার নামটা তোমাদের মাথায় রাখতে হবে এবং এখানে দেয়া আছে এই নামটা, এটা তোমাদেরকে দেখতে হবে কারণ এই কোশ্চেনটা দিয়ে দিতে পারে 2 নম্বরের জন্য। কোশ্চেনের টাইপটা কি হবে একটু পর বলতেছি, তবে এই জিনিসটা মাস্ট বি দেখে রাখো সেটা হচ্ছে CH ডাবল বন্ড CH। আমি যদি উপরে একটু ইয়া করে দেখাই যে হচ্ছে CH ডাবল বন্ড CH, আর এখান থেকে হইতেছে CH প্লাস, এটা হচ্ছে CH প্লাস, আর এই যে একটা বন্ড, এই ব্যাস। এইটুক লিখলেই তোমরা মোটামুটি ভাবে মার্কটা পেয়ে যাবে। আর এখানে এটা হচ্ছে আর কি চিত্রটা, চিত্রটা না, এটা হচ্ছে সংকেতটা। তোমরা এইটুক সরি, হ্যাঁ, তো ওটা দেখে নিও নিজ দায়িত্বে। যখন n=0 তখন 4n+2 এর মান হচ্ছে 2, তখন সেটা সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়নকে নির্দেশ করে। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে পঞ্চভুজের কম হয় n=0, এখানে কিন্তু পঞ্চভুজ না, এখানে কিন্তু ত্রিভুজ আর কি। যাই হোক, এরপরে হচ্ছে n=1, n=1 হইলে 4n+2 এর মান হচ্ছে 6 হয়। যখন 6 তখন অনেক কিছুই আসতে পারে, বেনজিন, মূলত বেনজিন আর কি। পঞ্চভুজাকার ও ষড়ভুজাকার হেটারোসাইক্লিক যৌগ যেমন ফিউরান, থায়োফিন, পাইরোল, পিরিডিন ইত্যাদি হইতে পারে। এই যে ফিউরান, পিরিডিন, বেনজিন সবগুলাই হইতে পারে এবং এগুলোর সংজ্ঞাগুলার সংজ্ঞা তো না, সংকেতগুলা অবশ্যই দেখে নিও। এটা তোমাদের কোশ্চেনটা আমি বলতেছি একটু পর, এই সংকেতগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট তোমার জন্য এবং সংকেতটার উপরেও একটা মার্ক থাকে।
আচ্ছা n=2 হলে ন্যাপথলিন আর n=3 হলে হচ্ছে অ্যানথ্রাসিন। এই দুটাও একটু দেখে নিও যে হচ্ছে n=2 হলে অ্যানথ্রাসিন, n=2 হলে হচ্ছে ন্যাপথলিন আর n=3 হলে অ্যানথ্রাসিন। আর এনটা এখানে মূলত এই এখানে মনে করো একটা বলয়, এখানে একটা বলয়, এটার উপর ডিপেন্ড করতেছে। সাইক্লোপ্রোপিনেলে কিন্তু কোনো বলয় দেখতেছো না, যেটা আছে কিন্তু সেটা ত্রিভুজ আকার আর কি, ত্রিভুজ শেপ দিচ্ছে, এই জন্য এটাকে n=0 ধরা হয়েছে। বেনজিনের ক্ষেত্রে একটা বলয় আছে, এই জন্য হচ্ছে n=1। পিরিনের ক্ষেত্রে একটা বলয় n=1, ফিরনের ক্ষেত্রে একটা বলয় n=1। ন্যাপথলিনের ক্ষেত্রে n=2, কারণ হচ্ছে এখানে দুইটা বলয় আছে। আর অ্যানথ্রাসিনের ক্ষেত্রে n=3, কারণ এখানে তিনটা বলয় আছে। মাথায় রেখো। আর এখানে এই যে ফিউরান, থায়োফিন, এখানে নতুন আসছে কিছু, থায়োফিন আসছে, পাইরল আসছে, এইগুলোর নামগুলো দেখে নিও এবং নিজ দেখতে এগুলো মনে রাখিও, কারণ এটা এমসিকিউ এর জন্য বলতে পারো, আবার সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা এই যে যেটা কথা বলতেছিলাম, ন্যাপথলিন একটি অ্যারোমেটিক যৌগ। এখানে কোশ্চেনটার অ্যান্সারটা গোছানো ভাবে দেয়া আছে, তোমাদের যে শীটটা দেবো সেখানেও এই কোশ্চেনগুলো থাকবে আশা করি, এবং থাকবে ওখানে। আর এই কোশ্চেনটা দেখে নিও, পাশাপাশি এই প্রত্যেকটা ইয়ার ক্ষেত্রে আর কি এটা দেখতে পারো। এইখানে এটা আসছিল জন্য যে এটাই শুধুমাত্র ইম্পর্টেন্ট এমন না, সেটা যদি আমি পড়ি তাহলে হচ্ছে ন্যাপথলিনের গাঠনিক সঙ্গে দুটি বেনজিন বলয় রয়েছে, যেটা বললাম এখানে দুটো বলয় রয়েছে, অর্থাৎ n=2, কারণ পাঁচটার মধ্যে 10টি সঞ্চয়নশীল পাই ইলেকট্রন আছে। আচ্ছা n=2, অর্থাৎ এখানে হচ্ছে একটা বলয়ের মধ্যে তিনটা যদি থাকে তাহলে দুইটা বলয়ে কয়টা থাকে? স্বাভাবিক সেন্সে তোমরা যদি চিত্রটা আঁকো তাহলে দেখতে পারবে যেখানে হচ্ছে দুইটা পাঁচটা দ্বিবন্ধন আছে। পাঁচটা দ্বিবন্ধন মানে হচ্ছে সঞ্চরণশীল পাই ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টা। তাহলে হচ্ছে 4n+2 হচ্ছে 10। মানে আধুনিক নিয়ম, হাকেল নিয়ম অনুসারে যেহেতু 10 মানে হচ্ছে 4n, n=2, অর্থাৎ এটা হচ্ছে ন্যাপথলিন, সুতরাং এটা একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। ন্যাপথলিনের গাঠনিক সংকেত দেখানো হয়েছে এখানে। অর্থাৎ আমি যদি সহজভাবে বলি তাহলে হচ্ছে প্রথমে তোমরা হচ্ছে এখানে কয়টা বলয় আছে সেটা দেখবা, আর যদি না থাকে তখন n=0 হোক বা n=1 2 3, সর্বোচ্চ 3 আর কি, তার উপরে দিবে না তোমাদেরকে, দিলেও তার উপরে আছে কিনা আমার নিজেরই জানা নেই। যাই হোক, এই চারটা মাথায় রাখবা। এই প্রথমে লিখবে যে হচ্ছে n= কত হয় সেটা লিখবা, তারপর হচ্ছে তার উপর ভিত্তি করে চিত্রটা আঁকবা নিচে। এখন চিত্র আঁকার পর সেখান থেকে তোমরা হচ্ছে কয়টা পাই ইলেকট্রন আছে সেটা দেখতে পারবা আর কি। কারণ পাই ইলেকট্রন দেওয়ার পর ওখান থেকে হচ্ছে ওই যতগুলো পাই ইলেকট্রন আছে আর ইয়ে আছে সবগুলো মিলে হচ্ছে তোমার হাকেল সংখ্যাকে নির্দেশ করবে। সেইটা হচ্ছে 10 হয় না 14 হয়, এখানে দেয়া আছে 10 হয় না 14 হয় না 6 হয়, এই পিরিয়ডের ক্ষেত্রে 6, তবে বেঞ্জিনের ক্ষেত্রে 6, এইগুলো দেখবা। এটা লেখার পর তারপর লিখবা আধুনিক হাকেল নিয়ম মতে এই যৌগটি একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন, তাই হচ্ছে এটি একটি অ্যারোমেটিক যৌগ আর কি। যাই হোক, ওটার কোশ্চেন গুলা আর কি তোমাদের নোট খাতায় দিলে ওখানে সাজানো হবে আছে, সেটা দিলে তোমাদের আর কি হয়ে যাবে। তোমাদের তখন আর এটা এইভাবে দেখতে হবে না বই থেকে, আশা করি ওই নোটের মধ্যেই দেখতে পারবা ওই পিডিএফটার ভিতরে। আচ্ছা এরপর যেগুলো হচ্ছে আরো এলিফ্যাটিক অ্যারোমেটিক এর মধ্যে পার্থক্য, এলিফ্যাটিক আর অ্যারোমেটিক এর মধ্যে পার্থক্য যেখানে হচ্ছে যে অনুরণন সংজ্ঞাটা জৈব যৌগে অণু সিগমা বন্ধন দ্বারা গঠিত মূল কাঠামো ঠিক রেখে সঞ্চরণশীল পাই ইলেকট্রন সমূহ দ্বারা দুই বা ততোধিক পরমাণুর মধ্যে সর্বদা স্থান পরিবর্তনকে অনুরণন বা রেজোন্যান্স বলে। আহা, এটা অনুরণন বা রেজোন্যান্সের সংজ্ঞাটা দেখে নিও তোমরা নিজ দায়িত্বে। অনুরণন বা রেজোন্যান্স, এরপরে হচ্ছে অ্যারোমেটিসিটি। অ্যারোমেটিসিটির মধ্যে তেমন ইম্পর্টেন্ট টপিক নেই। আর অ্যালিফেটিক আর অ্যারোমেটিকের পার্থক্যটা দেখতে পারো, এটা দিতে পারে। মোটামুটি আমি ইম্পর্টেন্ট একটা টপিকই বলবো এটা। আর এরপর অ্যালিফেটিক অ্যারোমেটিক যৌগের বিক্রিয়া সমূহ, তারপর হচ্ছে ফ্রি ফ্রি। আচ্ছা এরপরে যে টপিকগুলো থাকবে ইনশাআল্লাহ এগুলো
তোমাদের পরবর্তীতে আলোচনা করা হবে, পরবর্তী ক্লাসে তোমাদের এইগুলো বিষয়ে আলোচনা করা হবে। আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ যোগাযোগ পড়াশোনা করবা সবাই, আশা করি। এবং আশা করি এখন পর্যন্ত যতগুলো পড়াইলাম তার ভিতর থেকে তোমরা মোটামুটি ভাবে একটা বা দুইটা টপিক পেয়ে যাবা। এরপরেও যেগুলো আছে সেগুলো ইম্পর্টেন্ট, তবে মোটামুটি ভাবে আমি তোমাদেরকে কোয়েশ্চেন আসার মতো কিছু টপিক করাই দিয়েছি, যেখান থেকে তোমরা হচ্ছে একটা অথবা দুটা সিকিউ আর মোটামুটি ভাবে দুই তিনটা এমসিকিউ কমন পাইতে পারো। তো আশা রাখি এরপরেও তোমরা আমাদের পাশে থাকবা এবং এইচএসসি তে একটা ভালো মার্ক ক্যারি করবা ইনশাআল্লাহ। ভালো থাকো সবাই, দোয়া থাকলো সকলের জন্য।